হ্যালো বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম দিশা, আর আমার বয়স 18 বছর। আমি আমার বাবা মায়ের সবচেয়ে ছোট এবং স্নেহের মেয়ে। আমাদের পরিবারে আমরা 2 বোন। আমার দিদির নাম নেহা। সে একটি বেসরকারি সংস্থায় কাজ করে। নেহা দিদির বিয়ে 3 বছর আগে তার পছন্দের ছেলের সঙ্গে হয়েছিল। সৌভাগ্যবশত তার বিয়েটা আমাদের শহরেই হওয়ায় সে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে। আমার জামাইবাবুর নাম রমেশ। তিনি খুবই সহজ সরল ও দায়িত্বশীল একজন মানুষ। রমেশ জামাইবাবু এবং নেহা দিদি একই অফিসে কাজ করতেন, আর একসঙ্গে কাজ করতে করতেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরে ভালোবাসায় রূপ নেয়। এরপর দুজনেই একে অপরকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আমার জামাইবাবু রমেশের সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। তিনি কখনো বন্ধুর মতো আমার সঙ্গে মজা করতেন, কখনো স্নেহপূর্ণভাবে শাসন করতেন, আবার কখনো জীবনের সঠিক পথ দেখাতেন। তবে আমি আমাদের সম্পর্কের একটি শালীন সীমারেখা সবসময় বজায় রেখেছিলাম। আমার কাছে তিনি শুধু আমার দিদির স্বামী ছিলেন, অন্য কোনো ভাবনা কখনো আসেনি। আমি কখনোই তার সঙ্গে অতিরিক্ত খোলামেলা কথা বলতাম না, কারণ আমার বিশ্বাস ছিল যে প্রতিটি সম্পর্কের কিছু সীমা থাকে এবং সেগুলো অতিক্রম করা উচিত নয়। দিদি এবং জামাইবাবুর দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল, আর আমার পড়াশোনাও ঠিকঠাক চলছিল। একদিনের কথা, দিদি আমাদের বাড়িতে এসেছিল, সঙ্গে জামাইবাবুও এসেছিলেন। কিন্তু ওদের মুখ দেখে আমি বুঝতে পারলাম আজ কিছু একটা সমস্যা হয়েছে। দুজনেই চুপচাপ, কারো সঙ্গে কথা বলছে না, আর একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বাবা মা হয়তো ব্যাপারটা ততটা বুঝতে পারেননি, কিন্তু আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। রাতে খাবার খাওয়ার পর সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল, আর আমি খেয়াল করলাম দিদি ছাদের উপরে একা হাঁটছে। মনে হলো ওর মন ভালো নেই। আমি আস্তে আস্তে পায়ে হেঁটে দিদির কাছে গেলাম, তারপর নিচু স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দিদি? সব ঠিক আছে তো? তুমি এভাবে একা একা কেন হাঁটছ? যদি কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো। দিদি গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল, কিছু না রে দিশা, শুধু কিছু ছোটখাটো বিষয়, যা এখন অনেক বড় মনে হচ্ছে। আমি জানতাম বিয়ের পর অনেক কিছু বদলে যায়, কিন্তু আমার আর রমেশের মাঝে যেন সবকিছুই বদলে গেছে। সে আর আগের মতো নেই। দিদির কণ্ঠে এক ধরনের বেদনা ছিল, যা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। জানতাম বিয়ের পর প্রত্যেক মেয়েকেই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়, কিন্তু দিদি আর জামাইবাবুর সম্পর্ক এমন পর্যায়ে চলে যাবে তা কখনো কল্পনাও করিনি। ওরা একে অপরকে খুব ভালোবাসত, নিজেদের ইচ্ছেতেই বিয়ে করেছিল। কিন্তু এখন এই দূরত্ব, এটা সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে উঠছিল। পরদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, তখন হঠাৎ রমেশ জামাইবাবু সেখানে এলেন। তার মুখ দেখে বুঝতে পারছিলাম তিনিও বেশ চিন্তিত। আমি হালকা করে কথার মোড় ঘুরিয়ে বললাম, জামাইবাবু, দিদির সঙ্গে ঝগড়া করা কিন্তু একদম ঠিক না। জানিয়ে রাখলাম, এরপর যদি ঝগড়া করো তবে আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। আমার কথা শুনে জামাইবাবু হালকা হাসলেন। তারপর ধীর গলায় বললেন, ঝগড়া হয়নি দিশা। শুধু কখনো কখনো কিছু ব্যাপার এমনভাবে জট পাকিয়ে যায় যা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। তবে যেখানে ভালোবাসা থাকে সেখানে ছোটখাটো ভুল বোঝাবুঝিও থাকেই। তিনি শান্তভাবে সম্পর্কের বাস্তবতা বুঝিয়ে বলছিলেন, আর আমি মনোযোগ দিয়ে তার কথাগুলো বুঝতে চেষ্টা করছিলাম। সবাই জানত জামাইবাবু একজন দায়িত্বশীল মানুষ, আর দিদিও সম্পর্কের মূল্য খুব ভালো বোঝে। তাহলে কি এমন ঘটেছিল যা ওদের মধ্যে দূরত্ব তৈরি করছিল? বিয়ের পর আমি সবসময় ভেবেছি দিদির জীবন খুব সুন্দরভাবে চলছে, কিন্তু এখন বুঝতে পারছি সম্পর্ক টিকিয়ে রাখা এত সহজ নয়। বাইরের দৃষ্টিতে সম্পর্ক যতটা মসৃণ লাগে, বাস্তবে তা ততটাই জটিল হতে পারে। সেই দিনের পর আমি খেয়াল করলাম দিদি আর জামাইবাবুর মাঝে এক অদ্ভুত চাপা টানাপোড়েন রয়েছে। বাবা মায়ের সামনে তারা স্বাভাবিক আচরণ করত, কিন্তু একা থাকলেই যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যেত। দুজনেই একে অপরের দিকে তাকাতেও চাইছিল না। তাদের নীরবতা যেন অনেক কিছু বলে দিচ্ছিল। এক রাতের কথা, আমি নিজের ঘরে শুয়েছিলাম, হঠাৎ দরজায় আস্তে করে কড়া পড়ল। দরজা খুলে দেখি সামনে জামাইবাবু দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, জামাইবাবু, এত রাতে? সব ঠিক আছে তো? তিনি হালকা হাসলেন এবং বললেন, হ্যাঁ দিশা, সব ঠিক আছে। শুধু তোমার সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম। তুমি কি 10 মিনিটের জন্য আমার সঙ্গে ছাদে যাবে? আমি একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, ছাদে? এই সময় তিনি ধীরে উত্তর দিলেন, হ্যাঁ, বেশি সময় লাগবে না।
কিছু কথা খুব দরকারি। আমি আমার ঘর থেকে একটা শাল নিয়ে নিলাম এবং তার সঙ্গে ছাদে চলে গেলাম। চারদিকে চাঁদের আলো ছড়িয়েছিল আর হালকা শীতল বাতাস বইছিল। ছাদে পৌঁছাতেই জামাইবাবু রেলিং ধরে দাঁড়িয়ে বললেন, দিশা, আজ যা বলবো তুমি কারো সঙ্গে শেয়ার করবে না, প্লিজ। তার কণ্ঠে গভীর চিন্তার ছাপ ছিল। আমি আশ্বাস দিয়ে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন জামাইবাবু, আমি কিছু বলবো না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার দিদি কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি এই বিয়ে ওর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল? আমি কি তার যোগ্য নই? আমি বিস্মিত হয়ে বললাম, আপনি এসব কি বলছেন জামাইবাবু? এই বিয়ে তো আপনাদের দুজনের সম্মতিতেই হয়েছিল। দিদি আপনাকে সত্যিই ভালোবাসে, তাই না বললে কি সে এই সম্পর্কটায় আসত? আমার কথা শুনে তিনি গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, তাহলে সে আমাকে দূরে ঠেলে দিতে চাইছে কেন? আমি তাকে সত্যিই অনেক ভালোবাসি, কিন্তু এখন মনে হচ্ছে সে আমার সঙ্গে থাকতে চায় না। বিয়ের আগে সে যেমন ছিল এখন ঠিক তার উল্টো, যেন একেবারেই বদলে গেছে। তার চোখের গভীরে লুকিয়ে থাকা বেদনা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু কিভাবে তাকে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। আমি শান্ত স্বরে বললাম, জামাইবাবু, বিয়ের পর জীবনে অনেক কিছু বদলে যায়, কিন্তু ভালোবাসা তো একই থাকে। তিনি হালকা হাসলেন, তবে সেই হাসির আড়ালে যেন অনেক কিছু লুকিয়েছিল। তারপর ধীরে বললেন, হ্যাঁ, ভালোবাসা একই থাকে, কিন্তু অনেক সময় আমরা সেটাকে ঠিকভাবে অনুভব করতে পারি না। যদি ভালোবাসায় একসময় শ্বাসরুদ্ধকর অনুভূতি হয়ে ওঠে, তবে তা সম্পর্কের ভার হয়ে যায়। আমার সাথেও এখন ঠিক তাই ঘটছে। সেদিন প্রথমবার বুঝতে পারলাম সম্পর্ক আসলেই কত জটিল হতে পারে। জামাইবাবু সব কথা খোলাখুলি বলতে পারছিলেন না, তবে তার চোখ যেন সব বলে দিচ্ছিল। তার কথাগুলো আমার মনে এক অদ্ভুত অস্থিরতা তৈরি করল। আমি এতদিন ভাবতাম একবার যদি ভালোবাসা জন্মায় তবে তা আজীবন একই রকম থেকে যায়, কিন্তু হয়তো বাস্তবতা তা নয়। তার কণ্ঠে যে বেদনা ছিল তা আমার মনের গভীরে গিয়ে লাগল। আমি কিছু বলতে চেয়েও বলতে পারছিলাম না, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। বাতাস ধীরে ধীরে বইছিল, আমার চুল এলোমেলো করে দিচ্ছিল। কিছুক্ষণ নীরব থাকার পর আমি ধীরে বললাম, আপনার কি মনে হয় দিদি আপনাকে বুঝতে পারছেন না? জামাইবাবু সরাসরি আমার দিকে না তাকিয়ে বললেন, হয়তো আমিও ওকে পুরোপুরি বুঝতে পারছি না। এই সম্পর্কে আমরা দুজনেই কিছু না কিছু হারিয়ে ফেলেছি। একসময় আমরা বন্ধু ছিলাম, প্রেমিক প্রেমিকা ছিলাম, জীবনসঙ্গী হওয়ার স্বপ্ন দেখতাম। আর এখন শুধু স্বামী স্ত্রী হয়েই বেঁচে আছি। তার কণ্ঠে এক অদ্ভুত শূন্যতা ছিল, যার পুরো অর্থ আমি হয়তো বুঝতে পারিনি, তবে অনুভব করতে পেরেছিলাম যে তাদের সম্পর্কে কোথাও একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি একটু হাসির ছলে বললাম, আপনারা দুজন একটু কোথাও ঘুরতে যান না? যদি একসঙ্গে বসে খোলামেলা কথা বলেন, তাহলে হয়তো সমস্যাটা কিছুটা মিটবে। তিনি হালকা করে হাসার চেষ্টা করলেন, কিন্তু সেই হাসির মধ্যেও একটা বেদনাময় ছায়া ছিল। তারপর শান্ত গলায় বললেন, সম্পর্ক সময়ের উপর নির্ভর করে না, অনুভূতির উপর নির্ভর করে। আর যদি সেই অনুভূতিগুলোই কোথাও হারিয়ে যায়, তাহলে তার কথার কোনো উত্তর আমার কাছে ছিল না। আমরা দুজন কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইলাম। তারপর তিনি বললেন, অনেক রাত হয়ে গেছে দিশা, চলো নিচে যাই। তবে তোমার সাথে কথা বলে মনটা অনেক হালকা লাগছে। আমি হালকা হেসে তার দিকে তাকালাম। তারপর আমরা ধীর পায়ে নিচে নেমে গেলাম। আমরা নিচে নেমে এলাম, কিন্তু সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমোতে পারলাম না। জামাইবাবুর কথাগুলো বারবার মনে ঘুরপাক খাচ্ছিল। দিদি আর তার মধ্যে যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, তার গভীরতা আমি পুরোপুরি বুঝতে পারছিলাম না, তবে এটুকু অনুভব করছিলাম যে তাদের সম্পর্ক আগের মতো আর নেই। পরদিন দিদি আর জামাইবাবু নিজেদের বাসায় ফিরে গেলেন। এরপর থেকে দিদির সাথে প্রায় ফোনে দীর্ঘ সময় কথা হতো, কিন্তু তিনি কখনও তার ব্যক্তিগত সমস্যাগুলোর কথা প্রকাশ করতেন না। আমি বুঝতে পেরেছিলাম তিনি সবকিছু একাই সামলানোর চেষ্টা করছেন, এবং আমি জানতাম তিনি ঠিকই পরিস্থিতি সামলে নেবেন। এরপর আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। কয়েক সপ্তাহ পরে হঠাৎ একদিন দিদির ফোন এলো। তিনি বললেন, দিশা, আগামী ছুটিতে আমার কাছে এসো না, তোমাকে খুব মিস করছি। আমি হেসে বললাম, আরে, কদিন আগেই তো দেখা হলো, এত তাড়াতাড়ি আবার মনে পড়ে গেল? তিনি হালকা হাসলেন, তারপর ধীরে বললেন, তুমি এলে আমার মন ভালো লাগবে, প্লিজ এসো। তার কণ্ঠে একটা চাপা আকুতি ছিল, যা আমি উপেক্ষা করতে পারলাম না। বুঝতে পারলাম তিনি হয়তো একাকিত্ব অনুভব করছেন। আমি বাবা মায়ের সাথে কথা বললাম, তারা অনুমতি দিলেন, আর কয়েকদিন পর আমি দিদির বাসায় পৌঁছে গেলাম। দিদি আমাকে দেখে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার মুখে হাসি ছিল, কিন্তু চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল।
বাসার পরিবেশও কেমন যেন নিস্তব্ধ লাগছিল, যেন চারদিকে এক অদৃশ্য চাপা উত্তেজনা কাজ করছে। জামাইবাবু তখনও বাসায় ফেরেননি। আমরা একসঙ্গে বসেছিলাম। তখন আমি হালকা মজার ছলে জিজ্ঞেস করলাম, তাহলে এখনও কি জামাইবাবুর সাথে তুমুল ঝগড়া চলছে? দিদি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর বললেন, না রে, তেমন কিছু নয়। শুধু দায়িত্ব বাড়ার সাথে সাথে হয়তো একটু দূরত্ব চলে এসেছে। তার কথাগুলো শুনে আমি আবার সেই রাতে ছাদের দৃশ্যটার কথা মনে করলাম, যখন জামাইবাবু আমাকে কিছু না বলা কথাগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে উঠল। জামাইবাবু ফিরে এসেছেন। তিনি আমাকে দেখে হেসে বললেন, ওহ, আমাদের ছোট্ট অতিথি এসেছে। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ, আমার দিদির খুব মন খারাপ ছিল, তাই ভাবলাম এসে একটু আনন্দ দিয়ে যাই। জামাইবাবু তখন দিদির দিকে তাকালেন, কিন্তু দিদি দৃষ্টি এড়িয়ে নিলেন। এই ছোট্ট মুহূর্তেই আমি বুঝে গেলাম, তাদের দুজনের মধ্যে কিছু একটা ঠিক নেই। তারা নিজেদের অনুভূতিগুলো একে অপরের সাথে ভাগ করে নিতে পারছেন না। সেই রাতে আমি দিদির ঘরেই থাকলাম। আমি বিছানায় শুয়েছিলাম, আর দিদি চুপচাপ একটা বই হাতে নিয়ে বসেছিলেন। তবে আমি বুঝতে পারছিলাম, তার মন বইয়ের পাতায় নেই, বরং কোথাও হারিয়ে গেছে। বাইরে জামাইবাবু বসেছিলেন, সম্ভবত কারো সাথে ফোনে কথা বলছিলেন। গোটা ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা। আমি ধীরে পাশ ফিরে বললাম, দিদি, তুমি কি এখানে সুখী? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। দিদি একটু হাসার চেষ্টা করলেন, তারপর বললেন, তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? আমি শান্ত গলায় বললাম, মনে হলো তুমি কিছু ভাবছিলে, তাই জানতে চাইলাম। তিনি বই বন্ধ করে আমার দিকে ফিরে শুয়ে পড়লেন এবং বললেন, দিশা, জীবন সবসময় সিনেমার মতো হয় না। বিয়ের আগে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক প্রতিশ্রুতি দিই, কিন্তু বিয়ের পর ধীরে ধীরে সব বদলে যায়। কখনো কখনো মনে হয় একই ছাদের নিচে থেকেও আমরা একে অপরের থেকে অনেক দূরে সরে গেছি। দিদির কথা শুনে আমার মনে পড়ল, কিছুদিন আগে ছাদে দাঁড়িয়ে জামাইবাবুও একই রকম কথা বলেছিলেন। আমি ধীরে বললাম, তাহলে তোমার কি জামাইবাবুর প্রতি কোনো অভিযোগ আছে? তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, অভিযোগ তো সবারই থাকে, কিন্তু কিছু অনুভূতি শব্দে প্রকাশ করা যায় না। আমি শুধু চাই সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমরা যেন একে অপরের থেকে পুরোপুরি আলাদা হয়ে গেছি। আমি তার কথাগুলো বোঝার চেষ্টা করছিলাম। ঠিক তখনই জামাইবাবু ঘরে ঢুকলেন। দিদির দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে আমার দিকে হাসলেন, তারপর বললেন, দিশা, এখনো ঘুমোওনি? আমি জোর করে হেসে বললাম, ঘুম আসছে না, তাই দিদির সাথে গল্প করছিলাম। জামাইবাবু কিছু বললেন না, শুধু আলমারি থেকে চার্জার বের করতে লাগলেন। দিদি তাকে গভীরভাবে দেখছিলেন, কিন্তু জামাইবাবু এমনভাবে আচরণ করছিলেন যেন তিনি দিদির উপস্থিতি টেরই পাচ্ছেন না। পরিস্থিতি একটু হালকা করার জন্য আমি বললাম, চলো, কাল আমরা তিনজন একসঙ্গে কোথাও ঘুরতে যাই। দিদি কিছু বলার আগেই জামাইবাবু উৎসাহিত হয়ে বললেন, দারুণ আইডিয়া। আমরাও অনেক দিন কোথাও যাইনি। দিদি এক মুহূর্ত তার দিকে তাকালেন, তারপর হালকা হাসলেন, ঠিক আছে, কাল বেরোব। পরদিন আমরা তিনজন শহরের সবচেয়ে সুন্দর লেকের ধারে গেলাম। সেখানে গিয়ে মনে হল দিদি আর জামাইবাবু একটু স্বাভাবিক হয়েছেন। আমি খুশি মনে বললাম, তোমরা কি বিয়ের আগে এভাবেই ঘুরতে যেতে? দিদি মুচকি হেসে বললেন, হ্যাঁ। তখন আমরা পুরো শহর চষে বেড়াতাম। এমন কোনো জায়গা নেই যেখানে যাইনি। জামাইবাবু হাসতে হাসতে বললেন, তখন তোর দিদি অনেক আলাদা ছিল। এখন তো শুধু সংসারের চিন্তায় ডুবে থাকে। দিদি একটু দেরি না করে পাল্টা বললেন, তুমিও তো অনেক বদলে গেছ, সেটা কি খেয়াল আছে? জামাইবাবু কোনো উত্তর দিলেন না। আমি অনুভব করলাম তাদের মধ্যে এখনও দূরত্ব রয়ে গেছে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। সন্ধ্যায় আমরা যখন বাড়ি ফিরলাম, তখন পরিবেশটা একটু স্বাভাবিক মনে হচ্ছিল। রাতে আমি আমার ঘরে ছিলাম, তখন হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে জামাইবাবুর নাম দেখে আমি অবাক হলাম। ফোন ধরতেই তিনি বললেন, ধন্যবাদ দিশা, তোমার কারণে আজকের দিনটা ভালো কাটল। অনেকদিন পর মনে হলো হয়তো সবকিছু আবার ঠিক হতে পারে। তার কণ্ঠে প্রশান্তি ছিল। আমি হাসলাম এবং বললাম, আমার দিদি খুব ভালো, শুধু তোমার ভালোবাসা আর সঙ্গটাই ওর দরকার। জামাইবাবু মৃদু হাসলেন, হয়তো তুমি ঠিকই বলছ। আমি এবার চেষ্টা করব। আমি ফোন রেখে শুয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল ভেতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি দোলা দিচ্ছে। পরদিন সকাল আমি ঘুম থেকে উঠে দেখি দিদি রান্নাঘরে ব্যস্ত আর জামাইবাবু ব্যালকনিতে বসে পত্রিকা পড়ছেন। আমি গিয়ে হাসি মুখে বললাম, গুড মর্নিং। তিনি পত্রিকা নামিয়ে তাকালেন, তারপর বললেন, গত রাতে ঠিকমতো ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, হ্যাঁ, খুব ভালো ঘুম হয়েছিল। কিন্তু আসলে কি হয়েছিল? নাকি মনের ভেতরে এখনও কোনো প্রশ্নের উত্তর খুঁজে চলেছি? এতক্ষণে দিদি গরম গরম পরোটা আর আচার নিয়ে এলেন। আমরা একসঙ্গে নাশতা করলাম।
হালকা গল্প চলল। সন্ধ্যা হতেই জামাইবাবু বললেন, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আমি দিদির দিকে তাকালাম। তিনি ক্লান্ত মুখে বললেন, আমি খুবই পরিশ্রান্ত, তোমরা যাও। জামাইবাবুর যেন মন খারাপ না হয়, তাই আমি বের হওয়ার জন্য রাজি হলাম। তিনি গাড়ি বের করলেন আর আমরা বেরিয়ে পড়লাম। ড্রাইভের পথে রাস্তার বাতাস ছিল মৃদু শীতল, আর গাড়ির ভিতরে বাজছিল মন ভালো করা সঙ্গীত। তিনি মৃদু হেসে বললেন, বলতো, কোথায় যেতে চাও? আমি কাঁধ ঝাঁকিয়ে বললাম, যেখানে তোমার ইচ্ছা। তিনি বললেন, তাহলে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে চলি। আমি কিছু বললাম না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা শান্ত লেকের ধারে পৌঁছালাম। সূর্যাস্তের আলো লেকের জলে প্রতিফলিত হচ্ছিল, জায়গাটা স্বপ্নের মতো লাগছিল। জামাইবাবু গাড়ি থেকে নেমে বললেন, কেমন লাগছে জায়গাটা? আমি চারপাশে তাকিয়ে মুগ্ধ স্বরে বললাম, অসাধারণ। তিনি মৃদু হেসে বললেন, এই পরিবেশে তুমি আরও সুন্দর লাগছ। তার কথায় আমি থমকে গেলাম। একটু অবাক হয়ে বললাম, তুমি মজা করছ, তাই তো? তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, না, মজা করছি না, সত্যি বলছি। তোমার সঙ্গে সময় কাটিয়ে যেন কিছুটা স্বস্তি পাই। আমি কিছু বলার আগেই তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি কি বুঝতে পারছ আমি কি বলতে চাই? আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম। আমার হাতের তালু ঘামছিল, যদিও বাতাস ছিল ঠান্ডা। ধীরে ধীরে বললাম, এমন কথা বলা উচিত না। তিনি মৃদু হেসে বললেন, কিন্তু সত্যিটা কিভাবে লুকাব? অনেক কিছু জেনেও মনকে বোঝানো যায় না। আমি চারপাশে তাকালাম, যেন কেউ আমাদের কথা শুনছে কিনা। কিন্তু সেখানে ছিল শুধু বাতাসের মৃদু শব্দ আর শান্ত লেকের পানি। আমি শান্ত কণ্ঠে বললাম, তুমি কি জানো? তুমি কি বলছ? তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ দিশা, আমি জানি। হয়তো এই প্রথমবার মনে যা আছে তা বলার সাহস পেলাম। আমি দৃষ্টি নিচু করলাম। আমি সবসময় তাকে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে দেখেছি, একজন বন্ধু হিসেবে, যাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আজকের পরিস্থিতি সেই বন্ধুত্বের সীমারেখা অতিক্রম করতে চাইছে। আমি আস্তে বললাম, তোমার এভাবে বলা উচিত না। কিন্তু আমার কণ্ঠেও সেই দ্বিধা ছিল না, যা থাকা দরকার ছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি এটা সঠিক নয়, কিন্তু সবসময় কি মনকে নিয়ন্ত্রণ করা যায়? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। উঠে গিয়ে লেকের ধারে দাঁড়ালাম। বাতাস আমার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু আমার ভিতরে যেন এক অস্থিরতা তৈরি হচ্ছিল। তিনি পাশে এসে দাঁড়ালেন, তারপর বললেন, যদি মনে হয় আমি ভুল করছি, তাহলে একবার বলো। আমি আর কখনো এই বিষয়ে কিছু বলবো না। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আমি চুপ করে রইলাম। বাতাস বইছিল, লেকের পানি স্থির ছিল, কিন্তু আমার মনের মধ্যে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে দেখলাম, চোখের ভেতর যেন এক অন্যরকম সত্যি ফুটে উঠেছে। আমার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে বললাম, চলো এবার বাড়ি ফিরি। তিনি কিছু না বলে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালেন। আমরা গাড়ির দিকে এগিয়ে গেলাম। পুরো রাস্তা দুজনেই নীরব ছিলাম। মনে হচ্ছিল নীরবতার মধ্যেই যেন হাজারটা কথা লুকিয়েছিল। বাড়ি পৌঁছানোর পর দেখি দিদি ঘুমিয়ে পড়েছে। আমি সোজা নিজের ঘরে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। এই মুহূর্তে আমার মনে অদ্ভুত এক টানাপোড়েন চলছিল। এটা কি ঠিক হচ্ছে? নিজেকেই প্রশ্ন করলাম। বুকের ভেতর অস্থিরতা যেন আরও বেড়ে যাচ্ছিল। ঠিক তখনই আমার ফোনে একটি নোটিফিকেশন এলো। স্ক্রিনে ভেসে উঠল, এত চিন্তা করো না দিশা, শুধু নিজের মনকে জিজ্ঞাসা করো, তুমি আমার জন্য কি অনুভব করো? তাহলেই সব বুঝতে পারবে। আমি ফোনটি হাত থেকে নামিয়ে রাখলাম। কিন্তু মনে যেন সেই কথাগুলো ঘুরপাক খাচ্ছিল, তোমার মনের কথা জিজ্ঞেস করো, কি অনুভব করো। কিন্তু আমি নিজেই জানি না কি অনুভব করছি। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। রাত গভীর থেকে আরও গভীরতর হচ্ছিল, কিন্তু আমার মনের দোটানা যেন আরও বেড়ে যাচ্ছিল। তিনি আমার জামাইবাবু ছিলেন, একজন যাকে আমি বরাবর শ্রদ্ধা করেছি। কিন্তু আজ তিনি আমাদের সম্পর্ককে এমন একদিকে নিয়ে যেতে চাইছিলেন, যা একেবারেই অপ্রত্যাশিত। আমার মনে হাজারটা প্রশ্ন ভিড় করছিল। এটা কি শুধুই এক মুহূর্তের দুর্বলতা, নাকি এর পেছনে আরও কিছু আছে? তার মনে কি আগে থেকেই এমন কিছু ছিল, যা এতদিন প্রকাশ করেননি? নাকি এটা শুধুই একটা বিভ্রান্তি? আমি যত ভাবছিলাম, ততই যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। নিজেকেই আবার প্রশ্ন করলাম, আমি নিজে কি অনুভব করেছিলাম যখন তিনি বলেছিলেন, তুমি খুব সুন্দর লাগছ? তখন কি আমার হৃদস্পন্দন বেড়ে যায়নি? যখন তিনি আমার চোখের দিকে তাকিয়েছিলেন, তখন কি আমি লজ্জায় চোখ নামিয়ে নিইনি? যখন তিনি বলেছিলেন, আমি নিজের অনুভূতি আর লুকাতে পারছি না তখন কি আমার মনের গভীরে এক অদ্ভুত ঝড় ওঠেনি? এইসব চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে আমি চোখ বন্ধ করলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, না,
এটা ঠিক নয়, কিন্তু যদি সত্যিই ভুলতো তাহলে কেন আমি তার কথার প্রতিবাদ করিনি? কেন আমি চুপ করে থাকলাম? আমার প্রশ্নের উত্তর আমার কাছেই ছিল না। আমি কেন তাকে থামাইনি? কেন আমার কণ্ঠে সেই কঠোরতা ছিল না যা থাকা উচিত ছিল? আমার ফোন আবার বেজে উঠল। স্ক্রিনে নামটা ভেসে উঠতেই আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। যদি তোমার খারাপ লেগে থাকে, আমি আর কখনো এই বিষয়ে কথা বলবো না। শুধু এটুকু বলো, তোমার মনে কি আমার জন্য কিছুই নেই? এই প্রশ্নটা যেন আমাকে আবার সেই দোটানার মধ্যে ঠেলে দিল, যেখান থেকে আমি পালাতে চাইছিলাম। সত্যিই কি আমার মধ্যেও সেই অনুভূতি ছিল? আমি কোনো উত্তর দিলাম না, ফোনটা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে ফেললাম। সকালের প্রথম আলো জানালা দিয়ে আমার ঘরে ঢুকে পড়ল। কিন্তু আমার চোখে এখনো ঘুম আসেনি। সারারাত কেবল এপাশোপাশ করেই কেটেছে। মনে হচ্ছিল তার বলা প্রতিটি কথা বারবার মাথায় ঘুরছে। সত্যি বলতে, যখন সে আমার চোখে তাকিয়েছিল, আমার হৃদস্পন্দন কি বেড়ে যায়নি? যখন সে বলেছিল, তুমি আজ অসম্ভব সুন্দর লাগছ, তখন কি আমার ভেতরে এক অজানা অনুভূতি হয়নি? আর যখন সে তার মনের কথা জানাল, তখন কি আমি বিরক্ত হয়েছিলাম? না, আমি শুধু চুপ হয়ে গিয়েছিলাম। এই চুপ থাকাটাই কি আসলে সবচেয়ে বড় উত্তর ছিল? আমি গভীর শ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম, আয়নার সামনে নিজেকে দেখলাম। আমি এখনও সেই আগের আমি, কিন্তু মনে হচ্ছিল আমার ভেতর কিছু বদলে যাচ্ছে। ড্রেসিং টেবিলের উপর রাখা ফোনটার দিকে তাকালাম। আমি জানতাম কোনো উত্তর না দিলে এই দোটানা শেষ হবে না। কিন্তু আমি কি বলবো? কি উত্তর দেব? ঠিক তখনই বাইরে থেকে দিদির ডাক এলো, দিশা, ওঠো। অনেক দেরি হয়ে গেছে। আমি দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে দরজা খুললাম। দিদি হাসিমুখে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মা বাবা আসছেন। আর হ্যাঁ, একবার তোমার দাদাকে দেখে নিও। অফিস থেকে ফেরার পর থেকে একটু অসুস্থ লাগছিল। তার কথা শুনেই আমার বুক ধড়ফড় করে উঠল। আমি কি স্বাভাবিকভাবে তার সামনে দাঁড়াতে পারব? আমি কি নিজের মনের দোটানা লুকাতে পারব? আমি ধীরে ধীরে প্রস্তুত হতে লাগলাম। নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। আপনারা দেখছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। কিন্তু সত্যিই কি ঠিক হবে? আমি নিচে এলাম। দাদাকে সোফায় বসে থাকতে দেখলাম। তিনি একদম শান্ত ছিলেন, কিন্তু তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু যেন তার দৃষ্টির আকর্ষণ এড়িয়ে যেতে পারলাম না। তিনি মৃদু হেসে বললেন, কেমন আছো, দিশা? তার কণ্ঠে সেই চিরচেনা আন্তরিকতা ছিল, কিন্তু আজ যেন তার ভেতরে লুকিয়ে ছিল এক অজানা প্রশ্ন। আমি ধীরে বললাম, ভালো আছি। আমাদের মাঝে কিছু মুহূর্তের নীরবতা নেমে এলো। তারপর তিনি ধীরে বলে উঠলেন, গত রাতের ব্যাপারে? আমি মেসেজটা দেখেই একটু হতবাক হয়ে গেলাম, ঠোঁট শুকিয়ে আসছিল। আস্তে করে বললাম, হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু উত্তর দিতে পারিনি। কথা শেষ করেই আমি চোখ নামিয়ে নিলাম। তিনি একটু থেমে বললেন, আমি কি সত্যিই কোনো উত্তর ডিজার্ভ করি? আমি চমকে তার দিকে তাকালাম। চোখে একটা ভয়ের ছাপ ছিল, যেন আমি তাকে পুরোপুরি ভুল বুঝে না বসি। ধীরে বললাম, আমি নিজেও জানি না। কিছুই বুঝতে পারছি না, কি ঠিক আর কি ভুল। তিনি গভীরভাবে তাকিয়ে এক গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, আমি কখনো কিছু প্ল্যান করিনি, দিশা। কখনো ভাবিনি যে তোমার জন্য এমন অনুভব হবে। কিন্তু যখন অনুভব করলাম, তখন সেটা মিথ্যে বানাতে পারলাম না। আমার চোখে অল্প জল এসে গেল। বললাম, এটা ঠিক হচ্ছে না। আমাদের যা হচ্ছে তা ভুল। তিনি মৃদু হেসে বললেন, যদি তুমি এটাকে ভুল মনে করো, তাহলে আমি আর কখনো এ নিয়ে কিছু বলবো না। তবে শুধু এটুকু জানতে চাই, তুমিও কি একই অনুভূতি রাখো? আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। আমি কিছু বলতে পারলাম না, কারণ এই প্রশ্নের উত্তর শুধু আমার কথায় ছিল না, বরং আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে ছিল। আমি চেষ্টা করলাম নিজেকে শান্ত করতে, কিন্তু তার কথাগুলো আমার মনে এক অস্থিরতা তৈরি করছিল। আমি এক গভীর শ্বাস নিয়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, আমাদের এই অনুভূতির বাইরে আসতে হবে। আমার কণ্ঠস্বর নরম হলেও তাতে এক ধরনের স্থিরতা ছিল। তিনি কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হেসে বললেন, আমি জানতাম তোমার উত্তর এটাই হবে। আমি তার মুখের দিকে তাকালাম। অদ্ভুত এক প্রশান্তি ফুটে উঠেছিল সেখানে, যেন তিনি আগেই জানতেন আমি কি বলবো। তিনি দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, তাহলে আমরা ঠিক আগের মতোই থাকব। তুমি আমার প্রিয়জন হয়ে থাকবে, আর আমি তোমার সেই আপনজন, যে সবসময় তোমার পাশে থাকবে। আমি হালকা মাথা নেড়ে বললাম, আমাদের এটা এক সুন্দর অনুভূতি হিসেবে রেখে দেওয়া উচিত। তিনি বললেন, তুমিই ঠিক বলেছ, প্রতিটি সম্পর্কের একটা সীমারেখা থাকা উচিত, এবং সেই সীমার মধ্যেই সম্পর্কগুলো সুন্দর থাকে।
আমি সৌভাগ্যবান যে আমার জীবনে এমন একজন আছে যে নিজের সঠিক পথ থেকে কখনো সরে না আর আমাকেও সঠিক পথে থাকতে সাহায্য করে। আপনাদের কেমন লাগলো এই গল্প? কমেন্ট করে জানাবেন। আরও এমন সুন্দর গল্পের জন্য আমাদের বাংলা অডিও স্টোরি চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।